সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির। ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদের এগিয়ে রাখছেন ভোটাররা। খুলনার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে সেরকম বিবেচনা করেই আমরা ভোট দিব। আমরা যাতে দুবেলা দুমুঠো ভালোভাবে ভাত খেতে বাঁচতে পারে এমন প্রার্থী আমরা চাই। পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে। 2.5 বছরও শুরু হয়নি এক্সপ্রেসওয়ের কাজ। এক সপ্তাহে মাদারীপুর অংশে দুর্ঘটনায় নিহত 10। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তৃতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মহাসমারোহে চলছে প্রার্থীদের প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চলছে বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক। দলীয় প্রার্থীদের পাশাপাশি সমান তালে জনসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদের। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ভোটারদের থেকে ভোট প্রার্থনা করছেন তারা। দর্শক, নাটোর থেকে প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন এবং কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? মারফি, আসলে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। আমি আছি নাটোর 1 আসনে। এই নাটোর 1 আসনে কিন্তু আনোয়ারুল ইসলাম আনু, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে তার কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বরাবরের মতোই। প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দেন যে এলাকার উন্নয়নে কাজ করবেন, মাদক সন্ত্রাস দূর করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি নারীদের অধিকার রক্ষায় কাজ করবেন। সব মিলিয়ে কিন্তু প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা বলছেন যে এই বিগত দিনে আসলে কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলেই তাদেরকে ভোট দিতে হবে। সবাই যেই প্রার্থীগুলো সবাই কিন্তু এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তাকেই ভোট দেওয়ার জন্য বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার উন্নয়ন সহ নানান ধরনের প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখছেন। তবে ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যে কথাটি বলছেন যে এবার তারা দেখে শুনে ভোট দিবেন। বিভিন্ন সময়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি অনেক প্রার্থীই বাস্তবায়ন করেনি, অনেক জনপ্রতিনিধি বাস্তবায়ন করেনি। সেই ক্ষেত্রে তারা আসলে দেখে শুনে সৎ, যোগ্য, নিরপেক্ষ, যারা সুখে দুঃখে তাদের পাশে থাকবে এমন প্রার্থীকেই বেছে নেবেন। আমরা বিভিন্ন আসন ঘুরে দেখেছি। নাটোর 2 আসনেও সকালবেলা বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণসংযোগ করেছেন। এখন নাটোর 1 আসনে আনোয়ারুল ইসলাম আনু গণসংযোগ করছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ সহ অন্যান্য প্রার্থীরাও আসলে গণসংযোগে নিজেদেরকে ব্যস্ত সময় পার করছেন। আসলে অল্প কয়েকদিন রয়েছে, সেজন্য কিন্তু তারা সকাল থেকে জোর প্রচারণা চালাচ্ছেন। মারফি। নাজমুল, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম রয়েছেন। আকরাম, প্রার্থীদের সার্বিক প্রচারণা কেমন দেখছেন? প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে কোনো আসামিকে কোন অপরাধীকে 10 বছরে যে শুরু হয়েছে। আমি রয়েছে অতিরিক্ত ক্ষমতায় থাকতে পারবে না। জামায়াতের বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য জনসভা করছেন এবং এখানে তিনি ইজি বাইক, রিক্সা এবং মত বিনিময় তারা আহ্বান জানাচ্ছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে তাদের যে প্রার্থী রয়েছেন জামাত মুহাদ্দিস আব্দুল খালেক, তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু
জমে উঠেছে সাতক্ষীরা এবং সাধারণ মানুষ যেটি বলছেন তারা তারা ভোটার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে কমিটি থাকছে সেই কমিটির সভাপতির মধ্য থেকেও বিরোধী দলের সভাপতি থাকছে। এভাবে ক্ষমতার ভারসাম্য থাকলে ফ্যাসিবাদী হয়ে কেউ সংবিধান পরিবর্তন করে নিজেদের ইচ্ছামতো ক্ষমতায় কুক্ষিগত করতে। আকরাম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার যাচ্ছি পাবনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রার্থীরা প্রচার কাজ শুরু করেছেন কিনা জানাবেন এই বিষয়ে। মারফি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঈশ্বরদী, যেটি পাবনার 4 আসনে। এই আসনে প্রথমে বলে রাখি, এই আসনে 4,34,000 ভোটার রয়েছে এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 60 জন প্রার্থী। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে একজন, এবং আমি এখন যে প্রচারণায় রয়েছি সেটি হলো স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে যিনি হুন্ডা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আসলে দুদিন আগে প্রচারণা শুরু হলেও তিনি আজকে আনুষ্ঠানিকভাবে যে প্রচার অভিযান সেটি তিনি করছেন এবং তার প্রতীক হয়েছে মোটরসাইকেল। এবং এখানে 60 জন প্রার্থী থাকলেও আসলে এই পাবনা 4 যে আসনটি রয়েছে এই আসনে মূলত প্রতিযোগিতা হবে বিএনপি, জামাত এবং যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই হুন্ডা প্রতীকে। এই 3 প্রার্থীর মধ্যে আসলে কিন্তু যে প্রতিদ্বন্দ্বীমূলক যে নির্বাচন এটি কিন্তু হবে। আমরা আসলে পাবনায় 4 এটিতে যে 7 জন রয়েছে 7 জনের মধ্যে 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সকল প্রার্থী আসলে প্রচারণা শুরু প্রথম থেকেই একে অপরের বিপক্ষে কিন্তু যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি তারা করছে। বিএনপি প্রার্থী যেমন এই প্রার্থীর বিরুদ্ধে করছে এবং স্বতন্ত্র প্রার্থী আসলে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি তিনি করছে। সব মিলিয়ে আসলে প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে। প্রশাসনও বলছে যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যেটি প্রয়োজন তারা সেই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা করে যাবে। মারফি। কলিট তালুকদার, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, রাতে বিমান করে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহাদি হাসান আমিন। বলেন, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। দেশের তরুণ সমাজকে বেকার ভাতা না দিয়ে কর্মক্ষম করে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। জামায়াত আমির যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। ডাক্তার শফিকুর বলেন, কারো লাল চক্ষুকে ভয় পায় না জামায়াত। প্রতিবেশী কোনো দেশের আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দেশের আকাশে এখনো কালো ছায়া দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে সেই কালো ছায়া দূর করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। ময়মনসিংহ 4 সদর আসনের সব শ্রেণী পেশার মানুষের সমর্থন পেতে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা আর নির্বাচনী অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে। ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত ময়মনসিংহ 4 আসন, একদিকে আধুনিক শহর, অন্যদিকে গ্রামীণ জনপদ। শহর ও গ্রামের সুযোগ সুবিধার এই বৈষম্যই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কাছে। ময়মনসিংহ 4 সদর আসনে জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া। একদিকে প্রার্থীরা ভোটারদের কাছে টানতে ব্যস্ত, অন্যদিকে প্রশাসনের পক্ষে হা ভোটের পক্ষে চালানো হচ্ছে প্রচার। কেমন প্রার্থী চান তরুণ ভোটাররা? প্রথমবার কাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন জানালেন তাদের ভাবনার কথা। আমি যেন গর্ব করে বলতে পারি যে না, আমি বাংলাদেশে বসবাস করি, আমার দেশ চুরের দেশ না।
যে কিছু লুটপাট করে অন্য একটা দেশে চলে যাবে, এরকম যেন না হয়। সঠিকভাবে যেন ভোট দিতে পারি এবং নির্বাচনে কোনো মারামারি, কোনো হানাহানি আমরা চাই না। ব্রহ্মপুত্র নদ ভাগ করেছে এই আসনটিকে, এক পাশে শহর, অন্য পাশে গ্রাম। চর ঈশ্বরদীয়ার এই সড়কটি বলে দেয় কেমন আছে এখানকার মানুষ। দীর্ঘদিন এই রাস্তা অযত্ন অবহেলায় পড়ে থাকার কারণে গাছের পাতার রং সবুজ থেকে তামাটে হয়ে যাচ্ছে। তাহলে এখানে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষের জন্য কতটুকু কষ্টকর তা বোঝাই যায়। সদর আসনের রাস্তাঘাটের এই ভোগান্তি দীর্ঘদিনের। কৃষি নিয়েও আছে সমস্যা, তাই ভোটাররা বলছেন দেখে শুনে প্রার্থী নির্বাচন করবেন তারা। আমরা সরকারের কাছে বাদ চাই না, কোনো কিছু চাই না, আমরা রাস্তাঘাট উন্নত চাই। ফুলাফান্ডি স্কুলে লেখাপড়া করাই এটাই আমরা শান্তি আর কি। আমরা কই যে দেশ উন্নত হোক, আমরা শান্তিতে কাম কাজ করে খাইতে পারি। এই জনপদে 1 লাখেরও বেশি মানুষ আছেন সনাতন ধর্মাবলম্বী। নির্বাচনকে ঘিরে কি ভাবছেন তারা? রাস্তাঘাটে চলাফেরার একটু সমস্যা, আইন শৃঙ্খলার ব্যাপারটা একটু দেখতে হবে। এমন প্রার্থী চাই যারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমরা বিপদে তাদের যেন পাই। সকল শ্রেণী পেশার মানুষকে খুশি রাখতে চাচ্ছেন প্রার্থীরা, চালাচ্ছেন প্রচারণা। এখানে যে সমস্যাগুলো আছে সেগুলা চিহ্নিত করে আমাকে যদি আপনারা সহযোগিতা করেন, বিএনপিকে কোনো মানুষ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। যুব সমাজরা যারা তিনটা নির্বাচন ভোট দিতে পারে না, তাদের প্রতি প্রচুর একটা আগ্রহ আমরা দেখতেছি তাদের সারা। আমাদের নারী ভোটাররাও প্রচুর আগ্রহ নিয়ে এবার ভোট দিবে। তারা পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে তারা নতুন বন্দোবস্তর দিকে যাবে। সবকিছু মিলিয়ে ময়মনসিংহে যদি কওমি মাদ্রাসা অধ্যুষিত এলাকা, দাওয়াত তবলিগের এলাকা এবং আমার দীর্ঘদিনের পরিচিতির কারণে আমরা শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে। সদর আসনে 6,95,306 জন ভোটারের কাছে ভোট চাচ্ছেন 9 জন প্রার্থী। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মেলবন্ধনের ঐতিহ্য আছে ময়মনসিংহ 4 সদর আসনে। আসছে সময়ে এই আসন থেকে এমন একজন নেতা নির্বাচিত হয়ে আসবেন যারা এই ঐতিহ্যকে অটুট রাখবেন এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আর অবহেলার শিকার হতে চান না খুলনার মানুষ। এবার নিজেরাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন তারা। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা খুলনাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। বিশিষ্টজনেরা বলছেন রাজনৈতিক টানাপোড়েনের কারণে বরাবরই অবহেলিত উপকূলীয় সম্ভাবনাময় খুলনা জেলা। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাতীয় নির্বাচন আসলে প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি, অঙ্গীকারের শেষ থাকে না, কিন্তু ভোট শেষ হলে তাদের আর কাছেই পাওয়া কঠিন, এমন অভিযোগ খুলনা অঞ্চলের মানুষের। উপকূলীয় এই এলাকার একসময় শিল্পের জন্য বেশ নামডাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে এই জনপদ। বিগত সময়ে একটি দল টানা ক্ষমতায় থাকলেও খুলনার আশানুরূপ উন্নয়ন হয়নি বলে দাবি এই নাগরিক প্রতিনিধির। শিল্প কলকারখানা বন্ধ হতে খুলনার থেকে বহু লোক চলে গেছে মাইগ্রেট হয়ে, কিন্তু আমাদের খুলনা অন্যান্য শহরে কিন্তু মানুষ আসে। কারণটা হচ্ছে কর্মসংস্থান নাই। তাহলে একটা হলো শিল্পহীন, দ্বিতীয় হলো এখানে দ্রুততম ব্যবসায়ী যোগাযোগ বিনিয়োগের জন্য বিমানবন্দর নাই, নতুন বিনিয়োগ আসছে না, ফলে কর্মসংস্থানও নাই। এখানে মানুষ বেকার হচ্ছে, দিনে মাইগ্রেটে সন্ত্রাস, আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হচ্ছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে খুলনার উন্নয়ন বরাবরই বাধাগ্রস্ত হচ্ছে। এর পেছনে রাজনৈতিক নেতারাই দায়ী বলে মনে করেন তিনি। খুলনা বিভাগীয় সদর হিসাবে যে কাঙ্ক্ষিত উন্নয়নের কথা ছিল সেই জায়গায় যায় নাই। এর জন্য আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্ট দায়ী, এবং যারা ক্ষমতায় গেছে তারা কাঙ্ক্ষিত সেই বিষয়গুলো কিন্তু আনতে পারে নাই। দীর্ঘদিন পর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করছেন খুলনার মানুষ, তাই যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে প্রত্যাশাও বেশি। জনগণ তথা দেশের জন্য কল্যাণকর না হলে মানুষ শুধুমাত্র ইমোশনে কাউকে ভোট দেওয়া উচিত হবে না। আমরা খুলনা অঞ্চলের মানুষ আমাদের খুলনার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে, সেরকম বিবেচনা করে আমরা ভোট দিব। আমরা যাতে দুবেলা দুমুঠো ভালোভাবে ভাত খেতে বাঁচতে পারে এমন প্রার্থী আমরা চাই।
এবার ভোটারদের একটি বড় অংশই তরুণ। গণ অভ্যুত্থান নির্বাচনে কিছুটা নতুন ও ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মনে করেন তরুণ ভোটাররা। নির্বাচনী প্রচারণের সময় প্রতিটা নেতা বলে যে না আমি এই করবো, কিন্তু নির্বাচন হয়ে গেলে তোমাদেরও চিনি না, আমিও তোমাদের চিনি না। ভোটের প্রতি জনসাধারণের যে একটা আকাঙ্ক্ষা সেটা কমে গিয়েছিল। তবে বর্তমানে আমরা দেখতেছি মানুষ, আমাদের মতো নতুন ভোটার যারা আছে তারা নির্বাচনী অনেক উৎসুক। নতুনের অঙ্গীকার নিয়ে তারা আসতে চাচ্ছেন, নতুনটা যাতে আমাদেরকে দেখাতে পারে। ইয়াং জেনারেশন কেউ আসলে হয়তো এবার আমাদের জন্য হয়তো ভালো হবে, যারা নতুন চিন্তাধারা। খুলনার 6টি আসনে 38 জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়ক এক্সপ্রেসওয়ে উন্নত করার কথা থাকলেও 2.5 বছরে হয়নি বাস্তবায়ন। কয়েকগুণ যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা। মাত্র 1 সপ্তাহের মধ্যে মহাসড়কটির মাদারীপুর অংশে বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন। 13 জানুয়ারি মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঝড়ে 3 অটো ভ্যান যাত্রীর প্রাণ। সেই রক্তের দাগ না শুকাতেই 18 তারিখ আরও একটি দুর্ঘটনা। মোস্তফাপুর মিলগেট এলাকায় বাস ইজি বাইক সংঘর্ষে প্রাণ হারান 7 জন। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন এই সড়ক হয়ে চলাচল করে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার কয়েক হাজার যানবাহন। তবে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীতের কথা থাকলেও শুরু হচ্ছে না কাজ। তাতে 47 কিলোমিটার সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ির জন্য রাস্তা থেকে পার হয়ে যায় না, এই পার থেকে ওপারে যেতে অনেক কষ্ট হয়, মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। 2 লাইন থাকার কারণে আমাদের এই রাস্তা প্রায় ভাঙাচোরা, একটু দূরতে যাব সেই অবস্থাও থাকে না, প্রায় গাড়ি এসে আমাদের চাপ দিয়ে প্রায় খাদে ফেলাই দেয়। রাস্তাঘাট হলো বড় করতে হবে, রাস্তাঘাট বড় না করলে অ্যাক্সিডেন্ট হইতেই আছে। স্থানীয়রা বলছেন সরু রাস্তায় বেপরোয়া গতি আর ইজি বাইক, অটো ভ্যান সহ অবৈধ যানবাহন চলাচলের কারণেই বাড়ছে দুর্ঘটনা। ভাঙ্গার পরে যেমন একভাবে যাওয়া যায়, এখানে ব্রেক করতে করতে আমাদের যাওয়া যায়। হারাটা রাস্তা অটো ভরা, একটা আরেকটা পাল্লা দেয়, যার কারণে এটা হলো হাওয়ার বেড়ে যে কোনো মুহূর্তে ওরা ঢুকে দিয়ে বেরোতে হয়, ব্রেক দিতে দিতে কাম হয়ে যায়। অটো গেলে এই জায়গা দিয়া কারণ একটা গাড়ি আসলে মানে যাইতে পারে না, এই কারণে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দাবি যানবাহনের তুলনায় সড়ক ছোট হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। তবে পরিস্থিতি সামলাতে কাজ চলছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে গাড়ির চাপ প্রচুর পরিমাণ বেড়েছে। সে লক্ষ্যে আমাদের এই রাস্তাটা অনেক সরু। এখন এই দুর্ঘটনার পিছনে এইটাও একটা কারণ। ভূমি অধিগ্রহণের জন্য সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে দাতা সংস্থা ও আর্থিক সহযোগিতা পেলেই মহাসড়কটি 6 লেনে উন্নীতের কাজ শুরু হবে বলে জানান সড়ক ও জনপদের এই কর্মকর্তা। ডিপিপি প্রণয়ন এবং ডিপিপি প্রণয়নের জন্য যে ফান্ডিংটা কি আমাদের সরকারি ব্যবস্থাপনা জিওবি ফান্ডে হবে নাকি কোনো ফরেন ডোনারের টাকায় হবে, সেই জিনিসটা এখন আমাদের মেইন কনস্ট্রেন্ট। দ্রুত ঢাকা বরিশাল মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।